আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুপুর 2টায় ঘুম ভাঙল নীলিমার। অতীতের কথাগুলো ভাবতে ভাবতেই নীলিমা ঘুমিয়ে গিয়েছিল। বিছানা থেকে উঠে টি টেবিলের দিকে তাকাতেই দেখতে পেল কিছু খাবার রাখা আর পাশে একটা চিঠি। নীলিমা চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করলো। ব্লুবার্ড, গতকাল রাতে তোমাকে হার্ট করার জন্য সরি। তুমি আমায় মিথ্যে কথা বলেছিলে। ভয়ে বলো আর যে কারণেই বলো, তোমার মিথ্যে কথায় আমি প্রচুর কষ্ট পেয়েছি। নিজের অমূল্য সম্পদের দিকে যখন অন্য কেউ নজর দেয়, সেটা যে কতটা কষ্টদায়ক তোমাকে হয়তো বোঝাতে পারবো না। তোমার খাবার আর মেডিসিন রেখে এসেছি, খেয়ে নিও। আমি অফিসে গেলাম, ফিরতে রাত হবে। আর প্লিজ আমার উপর এভাবে আর রাগ করে থেকো না, আমি সহ্য করতে পারি না। তোমার হাসি মুখটা যে আমার বড্ড প্রিয়, তুমি কেন বুঝো না ব্লুবার্ড, আমার ব্লুবার্ড। চিঠিটা পড়া শেষে ছোট একটা নিঃশ্বাস ছাড়ল নীলিমা। মনে মনে ভাবল, আজ থেকে আর আপনার সাথে ঝগড়া করব না, তবে সুযোগ বুঝে ঠিক পালাবো। তারপর নীলিমা একটা লম্বা সময় নিয়ে শাওয়ার নিল। খাওয়া দাওয়া করে বাগানে গিয়ে ফুল গাছগুলো দেখতে লাগলো। এখন ওর মনটা একদম ফুরফুরে লাগছে। খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ বাইরে গাড়ির হর্ন শুনতে পেল। সেদিকে তাকিয়ে দেখলো মেহেরান গাড়ি থেকে নামছে। নীলিমাকে বাগানে দেখে একটা মুস্কি হাসি দিল। নীলিমা এই সময় মেহেরানকে দেখে খুব অবাক হলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার তো রাতে আসার কথা, এত তাড়াতাড়ি এলেন যে? মেহেরান আবারও মুস্কি হেসে উত্তর দিল, কেন তাড়াতাড়ি কি আসতে পারি না? আমার বউ অভিমান করেছে, ভাবলাম রাত করে বাসায় ফিরলে অভিমানের পাল্লা ভারী হবে, আমি এত ভার বহন করতে পারবো না, তাই তাড়াতাড়ি চলে এলাম। শোনো, তোমাকে নিয়ে আজ ডিনারে যাব। কাভার্ডে একটা নীল শাড়ি আর জুয়েলারি রাখা আছে, ওগুলো পরে রেডি হয়ে নেবে। নীলিমা মনে মনে খুব খুশি হলো। ঠোঁট প্রসারিত করে বলল, সত্যি আপনি আমাকে ডিনারে নিয়ে যাবেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আই এম সো এক্সাইটেড। আচ্ছা, আমরা কোন রেস্টুরেন্টে যাব? রেস্টুরেন্ট বুক করে রেখেছি, সেটা গেলেই দেখতে পাবে। নীলিমা যেন খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। কতদিন পর বাইরে যাবে মনে মনে ভাবলো। যাক, সাইকোটার একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। এখন আপাতত পালানোর চিন্তা বাদ দিই, এবারের পরীক্ষার পর পালাবো। এখন গিয়ে মনের সুখে নাচানাচি করি। সাইকোটা আমায় ঘুরতে নিয়ে যাবে এটা ভেবেই তো পানিতে ঝাঁপ দিতে মন চাইছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। ধুর, আমি যে কি ভাবি। আমিও মনে হয় সাইকোর সাথে সাথে হাফ সাইকো হয়ে গিয়েছি। সন্ধ্যার একটু পর থেকে নীলিমা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছে আর গুনগুন করে গান গাইছে। কারণ আজ নীলিমার খুশির দিন। ও বাইরে ঘুরতে খুব পছন্দ করে আর রেস্টুরেন্টে যেতেও খুব পছন্দ করে, কিন্তু রেহানার আন্টি বাইরের খাবার খাওয়া পছন্দ করেন না, তাই নীলিমা রেস্টুরেন্টে তেমন যেত না। নীলিমা শাড়ির কুচিগুলো ঠিক করে চুলগুলো খোপা করে নিল। হঠাৎ মেহেরান দরজায় নক করলো, বলল, আসবো? ওরে আল্লাহ, চাঁদ তারা আজ কোন দিকে উঠলো? সাইকো সাহেব ভেতরে আসার জন্য নক করলো। একদিনে দেখছি অনেক পরিবর্তন হয়েছে। নীলিমা বিড়বিড় করে কথাগুলো বলে স্বাভাবিক স্বরে বলল, আপনার বাড়ি, আপনার ঘর, আপনি আসবেন না তো কে আসবে? আসুন আসুন, ভেতরে এসে আমাকে উদ্ধার করুন। না মানে তুমি যেহেতু শাড়ি পরছিলে, তাই কি অবস্থায় থাকো না থাকো তাই নক করলাম। আর আমি ভেবেছিলাম তুমি শাড়ি পরতে পারো না, তাই ভাবলাম হেল্প করব, কিন্তু তুমি দেখি পুরো রেডি হয়ে গেছো। নীলিমা মুস্কি হেসে জিজ্ঞেস করলো, আমার সম্পর্কে এত কিছু জানেন, এটা জানেন না যে আমি শাড়ি পরতে পারি? সেই কলেজ লাইফ থেকে আমাদের কলেজে বিভিন্ন ফাংশনে শাড়ি পরতে হতো, তাই রেহানা আন্টি আমাকে সুন্দর করে শাড়ি পরা শিখে দিয়েছে। আমিও শিখে নিয়েছি যেন মুভির মতো আমার হাজবেন্ডের কষ্ট না হয়। এনিওয়ে, আমি রেডি। এই বলে নীলিমা আয়নার দিক থেকে ঘুরে মেহেরানের দিকে তাকিয়ে হাঁ করে রইল। মেহেরান একটা নীল রঙের টি শার্ট পরেছে, সাথে গ্যাবারিং প্যান্ট আর ব্ল্যাক শু। এক কথায় মারাত্মক লাগছে দেখতে, পুরো চকলেট পায়। এদিকে নীলিমা মেহেরানের দিকে ফিরতেই মেহেরানও মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। নীল শাড়ি, নীল চুড়ি, নীল ঝুমকো, চোখে গাঢ় কাজল, হালকা মেকআপ, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক, সব মিলিয়ে নীলিমাকে দেখতে অসাধারণ লাগছে। মেহেরান নীলিমার কাছে এসে কপালে একটা চুমু দিল। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা কৃত্রিম নীল গোলাপ বের করে নীলিমার খোপায় গুজে দিয়ে বলল, তোমায় অসম্ভব সুন্দর লাগছে ব্লুবার্ড। তুমি এত সুন্দর কেন?
তোমার রূপের বর্ণনা দিয়েও আমি শেষ করতে পারবো না। মেহরান নীলিমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি যে সেই কাঙ্ক্ষিত দিনটির জন্য আর অপেক্ষা করতে পারছি না ব্লুবার্ড। নীলিমা যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। মেহরানের শেষের কথাটি শুনে ওর ঘোর কেটে গেল। নীলিমা কথা ঘোরানোর জন্য বলল, আপনি আমায় যত সুন্দরী বলেন, আমি কিন্তু ততটাও সুন্দরী না। আমার থেকেও অনেক সুন্দরী মেয়ে আছে, খুঁজলেই পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনাকেও দেখতে খুব সুন্দর লাগছে, পুরোই চকলেট বয়। মেহরান নীলিমার হাত ধরে দুষ্টু হাসি দিয়ে বলল, তো চকোলেটের মতো করে খেয়ে ফেলবো আমায়। দেখুন, বাজে কথা বন্ধ করুন, এখন চলুন। মেহরান মুস্কি হেসে বলল, একটু আগে যেন কি বললে, আমি তোমার থেকে সুন্দরী মেয়ে খুঁজে নিব? হাসালে আমায়। তুমি এখনো আমাকে চিনতে পারোনি ব্লুবার্ড। তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দরী। তোমার আর আমার মাঝে যদি অন্য কোনো রূপবতী নারীও ঢুকে পড়ে, তাকে আমার টুকরো টুকরো করে কুকুরের খাদ্য বানাতে একটু হাত কাঁপবে না, কারণ তোমাকে খুব 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 বেশি ভালোবাসি ব্লুবার্ড। কথাগুলো বলে মেহরান নীলিমার হাত ধরে বাসা থেকে বের হলো। প্রথমে ওরা হাতির ঝিলে গেল, সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে গাড়ি নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলো। ওরা লিফট দিয়ে উঠে 3rd ফ্লোরে পৌঁছালো। নীলিমা রেস্টুরেন্টে ঢুকে বেশ অবাক হলো, কারণ রেস্টুরেন্টে কোনো মানুষজন নেই, একদম নীরব নিস্তব্ধ। তবে রেস্টুরেন্টের দেয়ালগুলো সূর্যমুখী ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। নীলিমা হাঁটতে লাগলো। হঠাৎ ওর চোখ পড়লো একটি ছোট দেয়াল কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ও সেদিকে যেতে থাকলো। তখনই হাতে টান অনুভব করলো। মেহরান ওর হাত ধরে বলল, ব্লুবার্ড, এখনই যদি সব দেখে ফেলো, বাকিটা কখন দেখবে? এই পুরো ফ্লোর তোমার জন্য বুক করেছি। ডিনার করে যত ইচ্ছে দেখো, এখন খাবে, চলো। তারপর মেহরান ওর হাত ধরে খাবারের টেবিলে নিয়ে গেল। নীলিমা প্রতিটি খাবার দেখেই খুব অবাক হলো, কারণ সব খাবার ওর ফেভারিট। ইতালিয়ানো চিজ, পাস্তা, ফালুদা, চিকেন শর্মা, চিকেন রোল, পিৎজা, সফট ড্রিঙ্ক, চাউমিন। তবে সবকিছুর পরিমাণ একজনের হবে। নীলিমা খুশিতে যেন গদগদ হয়ে গেল। তারপর মেহরানের দিকে তাকিয়ে বলল, এত খাবার কেন অর্ডার দিয়েছেন? এগুলো আমি কিভাবে খাবো? ও, আপনিও তো খাবেন, ভুলেই গিয়েছিলাম। মেহরান বলল, এত খুশি হওয়ার দরকার নেই, এখন খেয়ে নাও। সব কিছুর পরিমাণ অল্প, আইটেম বেশি হলেও আশা করি তোমার তেমন সমস্যা হবে না। আমি জানি এগুলো তুমি সব খেতে পারবে, আমার খাদু পাখি। তাই মেলোড্রামা না করে খেয়ে নাও। আর আমি চাউমিন অ্যান্ড থাই স্যুপ খাবো। নীলিমার কথা না বাড়িয়ে খেতে বসলো। কিন্তু মেহরানের মুখে খাদু পাখি নামটা শুনে নীলিমার বেশ মান সম্মানে আঘাত লাগলো। পরক্ষণে ভাবল, খাদু পাখি বলেছে তাতে কি হয়েছে? সত্যি তো বলেছে, খাওয়ার ক্ষেত্রে নো স্যাক্রিফাইস। তাও যদি হয় আমার ফেভারিট খাবার, তাহলে তো কোনো কথাই নেই। নীলিমা চেয়ারে বসে খেতে লাগলো। মাঝে মাঝে চোখ বন্ধ করে বলল, ওয়াও, অসাম, সো ইয়াম্মি। এই রেস্টুরেন্টে আমায় আবার নিয়ে আসবেন? মেহরান মুস্কি হেসে কিছু না বলেই খেতে লাগলো। নীলিমা চারিদিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই পুরো ফ্লোরটা আপনি বুক করেছেন কেন? শুধু শুধু টাকাগুলো নষ্ট করলেন। আর এখানে কি ওয়েটার নেই? আসার পর থেকে একজনকেও দেখলাম না। মেহরান বলল, তোমার জন্যই এই ফ্লোরটা বুক করেছি। আমি চাই না আমার বউয়ের চঞ্চলতা উৎফুল্লতা কারো চোখে পড়ুক, সেটা শুধু আমি দেখার অধিকার রাখি। আর ওয়েটার তো আমার আসার 5 মিনিট আগেই সব খাবার সার্ভ করে বেরিয়ে গেছে। আমি চাই না আমাদের এই সুন্দর মুহূর্তগুলো তুমি আর আমি ছাড়া অন্য কেউ উপভোগ করুক, কারণ তোমার ক্ষেত্রে আমি বড্ড বেশি হিংসুটে ব্লুবার্ড। এই বলে মেহরান খেতে শুরু করলো। নীলিমা ভুরু জোড়া কুঁচকে মেহরানের কথাগুলো শুনছিল। কথা শেষ করে মেহরানকে খেতে দেখে ভাবল, সাইকোটা কতটা হিংসুটে ভাবা যায়। ধুর, সে তার হিংসু নিয়ে গোল্লাই যাক, আমি খেতে থাকি। আশেপাশের লোকজন না থাকাতে বেশ ভালোই হয়েছে। যেভাবে ইচ্ছা সেভাবে চেটে পুটে খাবো। কাঁটা চামচ দিয়ে ফ্যাশন করে খেতে আমার একদম ভালো লাগে না। হাতে গোনা 2 থেকে 3 বার রেস্টুরেন্টে এসে 15 মিনিটের খাবার 30 মিনিটে শেষ করেছি। সবাই এমনভাবে কাঁটা চামচ দিয়ে খায় যেন কেউ কখনো খাবারে হাতে লাগায়নি। আবার কেউ হাত দিয়ে খেলে উদ্ভটভাবে তাকিয়ে থাকে, যেন চিড়িয়াখানার জিরাফ দেখছে। মনে মনে এত বকবক না করে তাড়াতাড়ি খাও, তোমার জন্য গিফট আছে। নীলিমা তাকিয়ে দেখলো মেহরানের খাওয়া শেষ। গিফটের কথা শুনে ওর আর তর সইল না। তাড়াতাড়ি করে বাকি খাবারগুলো খেয়ে নিল। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল,
তাড়াতাড়ি বলুন না কি গিফট। আই এম সো এক্সাইটেড। জানেন তো, গিফট আমার খুবই ভালো লাগে। কলেজে ছেলেগুলো যখন আমায় প্রপোজ করতো তখন বিভিন্ন গিফট নিয়ে আসতো। আমি তো বেশ খুশি হতাম, কিন্তু গিফটগুলো নিতাম না। ওগুলো নিলেই তো প্রপোজ অ্যাকসেপ্ট করতে হতো। মেহেরান প্রথমে রাগে হাত মুঠ করে ফেলল, নীলিমার শেষ কথাগুলো শুনে হাতের মুঠি খুলে ফেলল। তারপর মেহেরান নীলিমার দু চোখ ধরে সেই ছোট দেয়ালের কাছে নিয়ে গেল। দেয়ালের কালো কাপড় সরিয়ে দিয়ে ওর চোখের ওপর থেকে হাত সরিয়ে দিল। নীলিমার সামনে তাকিয়ে হা করে রইল। দেয়ালে লাভ শেপ বেলুন দিয়ে লেখা, I love you, Bluebird. You are my love line. Will you accept my infinity love? নীলিমা লেখাগুলোর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে পাশে তাকালো। দেখলো মেহেরান ওর সামনে হাঁটু গেড়ে সূর্যমুখী ফুল তার হাতে দিয়ে বলল, সবাইকে দেখছি গোলাপ ফুল দিয়ে তার ভালোবাসার মানুষকে প্রপোজ করতে, কিন্তু তোমার প্রিয় সূর্যমুখী ফুল, তাই এটা দিয়ে প্রপোজ করছি। আমাকে তুমি সাইকো, পাগল, বদ্ধ, উন্মাদ যাই ভাবো না কেন, এই সব কিছু শুধু তোমার জন্য। ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। আমার ভালোবাসার গভীরতা হয়তো তুমি ভাবতে পারবে না, তবে একবার এই বুকে একটু অনুভূতি নিয়ে মাথা রেখে দেখো, আমার হৃদস্পন্দন বলে দিবে তোমার প্রতি আমার ভালোবাসার প্রগাঢ়তা। এই বলে মেহেরান পকেট থেকে একটা বক্স বের করলো। বক্সটি খুলে একটি ডায়মন্ডের রিং নীলিমার হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে এত কিছু হয়ে যাওয়াতে নীলিমা অনেক বড় শক খেয়েছে, তাই এসির মধ্যেও ঘামতে লাগলো। মেহেরান উঠে নীলিমার গালে আলতো করে হাত রেখে জিজ্ঞেস করলো, তোমাকে এত আপসেট লাগছে কেন ব্লুবার্ড? এনি প্রবলেম? নীলিমা মনে হয় এবার শক থেকে বের হয়ে এলো। তারপর মেহেরানের দিকে তাকিয়ে বলল, মিরহান, আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, কিন্তু আমাদের বিয়েটা এমনভাবে হয়েছে তার মধ্যে কত ঘটনা ঘটে গেল, তাই আমার একটু সময়ের প্রয়োজন। আমি একটু দূরত্ব আর সময় চাচ্ছি, প্লিজ। মেহেরান নীলিমার অধর জোড়ায় আঙ্গুল দিয়ে বলল, তোমার কাছে এখনো এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত সময় আছে, কিন্তু দূরত্বের কথা ভুলেও মুখে আনবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো আর না করো, তোমার এক্সাম শেষ হলে আমি আমার হক আদায় করে নেব। কারণ তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে খুব ভালোবাসি, তাই ভালোবাসার মানুষের থেকে এতটা দূরত্ব আমি একটুও পছন্দ করি না। তোমাকে শুধু পরীক্ষার জন্য আর মেন্টালি প্রিপেয়ার্ড হওয়ার জন্য এতটা সময় দিলাম, নইলে আমার 12 বছরের অপেক্ষার অবসান অনেক আগেই ঘটাতাম। এই বলে নীলিমার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। নীলিমা গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে রাস্তার দিকে তাকালো। মেহেরান ড্রাইভ করতে লাগলো। নীলিমা ভাবলো, এত সুন্দর করে প্রপোজটা যদি বিয়ের আগে করতেন হয়তো কিছুদিন ঘোরাতাম, কিন্তু পরে ঠিকই মেনে নিতাম, কারণ আপনার মতো সুদর্শন পুরুষ সব মেয়েরই পছন্দ। যদিও অনেক সুন্দর ছেলেরা আমাকে প্রপোজ করেছে, কিন্তু আপনার প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা অনুভূতি কাজ করছে। সেটা অন্য কোনো ক্ষেত্রে করেনি, কিন্তু আফসোস আপনি আমাকে জোর করে বিয়ে করেই ক্ষান্ত হননি। আপনার অদ্ভুত সব আচরণ দিয়েও আমাকে পাগল করতে চেয়েছেন, যার কারণে আপনার সাথে আমার এতটা দূরত্ব। মেহেরান নীলিমার দিকে একবার তাকালো, তারপর বাঁকা হেসে মনে মনে বলল, চিন্তা করো না ব্লুবার্ড, খুব তাড়াতাড়ি তুমি আমার বুকের খাঁচায় সারা জীবনের জন্য বন্দী হতে চলেছ, তাও আবার আমার দেয়া সময়ের মধ্যে। ইটস মাই চ্যালেঞ্জ। রাতে বাসায় এসে মেহেরান ল্যাপটপ নিয়ে বসেছে অফিসের কাজ করতে, আর নীলিমা টেবিলে বই নিয়ে পড়তে বসেছে। নীলিমার সব বইগুলোই মেহেরান নতুন করে কিনে দিয়েছিল, যেহেতু নীলিমাকে আর বাসায় যেতে দেয়নি। নীলিমার ছাদটি ভালো হওয়ায় অল্প পড়লেই মুখস্থ হয়ে যায়। পড়াশোনা শেষ করে বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মেহেরান ল্যাপটপ বন্ধ করে বলল, আগামীকাল তাড়াতাড়ি উঠবে, তোমাকে নিয়ে বের হব। নীলিমা মেহেরানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায়? সেটা সকালেই বলবো, এখন ঘুমাও, নইলে বক বক করে আমার মাথা নষ্ট করে দেবে। বজ্জাত লোক, সব সময় অর্ধেক কথা বলে আমার কৌতূহল বাড়িয়ে বলে আমি নাকি বক বক করি। যখন একেবারে চলে যাব তখন বুঝবে কত ধানে কত চাল। মনে মনে কথাগুলো বলে কমফোর্টার গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ল নীলিমা। সকাল 8টায় ঘুম ভাঙল চোখে পানির ছিটা পড়াতে। তাকিয়ে দেখে মেহেরান হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। নীলিমা উঠে বসে বলল, এটা কি হচ্ছে? কি সুন্দর করে এক্ষুনি প্রপোজটা করতে যাচ্ছিলাম, মাঝখানে ঠিক ভিলেন হয়ে ঢুকে পড়লেন। মেহেরান চোখ বড় বড় করে বলল, তাই নাকি? তো কাকে প্রপোজ করছিলে? নীলিমা চোখ কসলাতে কসলাতে বলল,
ওই তো শাহিদ কাপুরকে মাত্রই প্রপোজ করতে যাচ্ছিলাম, এর মধ্যে আপনি এসে আমার চোখে পানি ঢেলে দিলেন। কি সুন্দর কচি কচি চেহারা, একদমই বয়স বোঝা যায় না, সামনাসামনি আরও বেশি কিউট। হঠাৎ হ্যাঁচকা টানের কারণে বিছানা থেকে হুড়মুড়িয়ে পড়ে গেল নীলিমা। ঘুম ঘুম চোখে বলল, ও মা গো, রাক্ষস ভিলেনটা আমায় মেরে ফেলতে চায় গো, হিংসুটে বজ্জাত খারুস একটা। কথাগুলো চিৎকার করে বলছিল নীলিমা। তখনই মাথায় এক মগ পানি ঢেলে দিল মেহেরান। আকস্মিক ঘটনায় নীলিমা হতভম্ব হয়ে গেল। উপরে তাকিয়ে দেখল মেহেরান রক্তিম চোখে ওর দিকে তাকিয়ে আছে। নীলিমার ঘুম এবার পুরোপুরি ভেঙে গেল। মনে পড়ে গেল স্বপ্নের কথা। শাহিদ কাপুরকেও স্বপ্ন দেখছিল ঠিকই, কিন্তু মেহেরান বাস্তবেই ওর মাথায় পানি ঢেলেছে। নীলিমা শুকনো ঢোক গিলে ফ্লোর থেকে উঠে বিছানায় বসে বলল, সরি, আমি আসলে স্বপ্ন দেখছিলাম। আপনি সকালে তাড়াতাড়ি উঠতে বলেছেন, সেটা ভুলে গেছি। মেহেরান উচ্চ শব্দে বলে উঠল, ভুলে তো যাবেই। গতকাল আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করে আজ ওই শাহেদ কাপুরকে স্বপ্নে দেখেছি। সব ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আর তখন কি বললে? আমি নাকি ভিলেন হয়ে তোমাদের মাঝখানে ঢুকেছি? ওকে, এখন আমি ভিলেনের কাজটা করেই দিচ্ছি। মেহেরান নীলিমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজের উপরও ভর দিয়ে শুয়ে পড়ল। তারপর ওর গলার নিচে তেলটায় গভীরভাবে চুমু দিতে লাগলো। টানা 10 মিনিট পর নীলিমাকে ছাড়লো। নীলিমা প্রথমে কিছুক্ষণ হাত পা ছোড়াছুড়ি করলেও মেহেরানের সাথে আর পেরে ওঠে না। মেহেরান নীলিমাকে ছেড়ে ওঠার আগে ওর গলায় আলতো করে কামড় দিল। নীলিমা মৃদু আর্তনাদ করে উঠল। তারপর মেহেরান উঠে বসলো। নীলিমার দিকে তাকে দুষ্টু হাসি দিয়ে বলল, নেক্সট টাইম হিরোদের নিয়ে স্বপ্ন দেখার আগে আমার কথা আগে ভাববে, তাহলেই লাভ বাইটের কথা মনে পড়ে যাবে। এই নিয়ে সেকেন্ড টাইম লাভ বাইট দিতে বাধ্য হলাম। নীলিমার কান দিয়ে মনে হয় গরম ধোঁয়া বের হচ্ছে। ও কোনো কথা বলতে পারছে না, শুধু বড় বড় নিঃশ্বাস ফেলছে। মেহেরান অনেক আগেই রেডি হয়েছিল। নীলিমার মাথায় পানি ঢালার কারণে অনেকটা ভিজে গিয়েছে, আর মেহেরান ওর ওপর শুয়ে পড়ার কারণে তার শার্টটাও কিছুটা ভিজে গেছে। মেহেরান কাভার্ডের কাছে গিয়ে একটা শার্ট বের করে পরে নিল। সেটা দেখে নীলিমা যেন লজ্জায় মিয়ে গেল, ভাবল, লুচু বেটা সুযোগ পেলেই আমার গলার ওপর নির্যাতন চালায়, এখন আবার নির্লজ্জের মতো আমার সামনে শার্ট চেঞ্জ করলো। কিছু বলতেও পারবো না, বললে আবার কোথায় কোথায় কিস করে বসবে ঠিক নেই, তাই চুপ থাকাই শ্রেয়। আচ্ছা আচ্ছা, খারুসটা আমার স্বপ্ন সম্পর্কে জানলো কিভাবে? সাইকোটা কি আমার স্বপ্নের মধ্যেও অভিযান চালায়? কি হলো, ফ্রেশ হচ্ছ না কেন? গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর হ্যাঁ, অবশ্যই হিজাব পরবে, নইলে আমার দেওয়া লাভ বাইট সবাই দেখে ফেলবে। এটা আমি মোটেও চাই না। নীলিমা মুখ ভেঙচি দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 20 মিনিট পর বের হলো। নীলিমা নেভি ব্লু কালার জর্জেট 3 পিস পরেছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি গলার নিচে গড়িয়ে পড়ছে। সেটা দেখে মেহেরান জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। এই মুহূর্তে নীলিমাকে খুব আকর্ষণীয় লাগছে। নীলিমা মেহেরানের দিকে একবারও তাকালো না। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে পরিপাটি হয়ে হিজাব পরে নিল। পেছনে তাকিয়ে দেখলো মেহেরান সোফায় বসে পায়ের উপর পা তুলে পিস্তল হাতে নিয়ে আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছে, আর নীলিমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। নীলিমা খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনার হাতে পিস্তল কেন? আর ওটা ওইভাবে ঘোরাচ্ছেন কেন? প্লিজ ওটা সরিয়ে ফেলুন, আমার খুব ভয় লাগছে। মেহেরান ফিচাল হেসে বলল, আচ্ছা ব্লুবার্ড, ধরো আজ তোমার প্রিয় রেহানা আন্টির যদি মৃত্যু হয়, তাহলে তোমার কেমন লাগবে? নীলিমার কর্ণকুহরে কথাগুলো পৌঁছাতেই ওর পুরো শরীরে কাঁপন শুরু হলো। মেহেরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল, কি বলছেন এসব? আর আজ রেহানা আন্টির মৃত্যু হবে, এসব কথা আপনাকে কে বলল? আমি বলছি, তোমার রেহানা আন্টির মৃত্যু আমার হাতে হবে। মানে খুব সিম্পল। ওকে, তোমাকে বুঝিয়ে বলছি। আজ তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাব, কারণ সামনে তোমার ফাইনাল এক্সাম। তোমার মা থানায় তোমার মিসিং কমপ্লেইন করেছে। শুনেছি পুলিশ নাকি তোমার ইউনিভার্সিটিতেও গিয়েছিল। সবাই বলেছে তুমি ভার্সিটিতে এসে নোটস নিয়ে গিয়েছো। আমি চাই না তোমার এক্সামের সময় কোনো সিন ক্রিয়েট হোক, তাই আজ তোমাকে চৌধুরী বাড়িতে নিয়ে গিয়ে সব মামলা ডিসমিস করব। আরে হ্যাঁ, ওখানে গিয়ে আমি যা বলবো তুমিও তাই বলবে। একটু যদি 19-20 করো, তাহলে ওখানে রেহানা আন্টির লাশ পড়বে। আর আমার শাশু মমকে মেরে আমার হাত নোংরা করার ইচ্ছে নেই। আমি জানি শাশু মমের প্রতি তুমি একদমই উইক না। তোমার উইক পয়েন্ট হলো রেহানা আন্টি। এম আই রাইট অর এম আই রাইট? সো তুমি কি আমার কথায় রাজি? নীলিমা এতক্ষণ মেহেরানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ওর ডেঞ্জারাস টাইপ কথাগুলো শুনছিল। প্রথমে ভাবলো বাড়িতে গিয়ে ওকে পুলিশে ধরিয়ে দিবে, পরক্ষণেই ভাবলো
জেল থেকে বেরিয়ে যদি রেহানা আন্টিকে সত্যি মেরে ফেলে, না না না, এক্সাম শেষ হলে আমি রেহানা আন্টিকে নিয়ে অনেক দূরে চলে যাব। আর সাইকোটা আমাকে মেন্টালি টর্চার করলেও ফিজিক্যালি তো আর টর্চার করছে না, পড়াশোনাও করতে দিচ্ছে, আমার শরীরে আঘাত না লাগলেই হয়। আর খারুসটা তো বলেছে এক্সামের পর ফুলশয্যা করবে। আমি থাকলে তো ফুলশয্যা করবে, আমি তো এক্সামের পরেই ফুল। যাই হোক, সাইকোটার কথাই মেনে নেই। লোকটা সাইকো হলে কি হয়েছে, মাথায় বুদ্ধিতে ভরপুর। কথাগুলো ভেবে নীলিমা মেহরানের দিকে তাকিয়ে বলল, আমি রাজি, আপনি যেটা করতে বলবেন সেটাই করব। দয়া করে আমার রেহানা আন্টির কোনো ক্ষতি করবেন না। মেহরান মৃদু হেসে ভাবল, আমি জানি ব্লুবার্ড, এত সহজে হার মানার পাত্রী তুমি না। নিশ্চয়ই মনে মনে কিছু ছক কষছো। ওকে, আমিও দেখে নিব তুমি কত দূর যেতে পারো। মেহরান এবং নীলিমা দুপুরের একটু আগে চৌধুরী বাড়ি পৌঁছালো। নীলিমা দরজায় নক করার কিছুক্ষণ পর রেহানা বেগম দরজা খুলে দিল। চোখের সামনে নীলিমাকে দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না। তিনি একবার চোখ জোড়া বন্ধ করে আবার তাকালেন। না, এটা তার মনের ভুল না। থ্রি পিসের সাথে হিজাব পরিহিতা মেয়েটা আর কেউ না, স্বয়ং নীলিমা। রেহানা বেগম আর কিছু না বলেই নীলিমাকে জড়িয়ে ধরলেন। কান্না করতে করতে বললেন, এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি আর ম্যাডাম তোমায় কত খুঁজেছি, পুলিশের কাছে মিসিং কমপ্লেইনও করেছি। জানো পুলিশরা কি বলে? বলে তুমি নাকি নিজে থেকেই হারিয়ে গেছো। আমার বিশ্বাস ছিল আমার মামনিটা আমাকে না জানিয়ে এই কাজ কখনোই করবে না। একাধারে কথাগুলো বলে আবারও রেহানা বেগম কান্না করতে থাকলেন। নীলিমাও রেহানা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল, বলল, আরে আমার সোনা আন্টি, তুমি এত কান্না করছো কেন? আমি তো মরে যাইনি, ফিরে এসছি। এই দেখো তোমার দুষ্টু বাচ্চা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এই বলে নীলিমা রেহানা বেগমের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল। এদিকে পেছন থেকে মেহরান সবকিছুই দেখছিল। রেহানা বেগম যখন নীলিমাকে জড়িয়ে ধরেছে তখনই মেহরান রাগান্বিত হয়ে দুই হাত মুঠ করে ফেলেছে। তারপর মুস্কি হাসি দিয়ে মনে মনে বলল, কুল মেহরান কুল। এখনই যদি তোর আসল রূপ বেরিয়ে আসে তাহলে হিতে বিপরীত হবে। তোর ব্লু বার্ড আর নিজে থেকে তোর কাছে ধরা দেবে না, তাই এই ব্যাপারে চুপ থাকাটাই শ্রেয়। তারপর মেহরান মুখে সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে নীলিমার পাশে এসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? রেহানা বেগম এতক্ষণ নীলিমাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলেন যে পেছনের মানুষটিকে লক্ষ্যই করেননি। রেহানা বেগম নীলিমাকে ছেড়ে চোখের পানি মুছে মেহরানের দিকে তাকিয়ে সালামের উত্তর দিলেন, বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর নীলিমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই ছেলেটাকে তো চিনলাম না মামনি, সে কি তোমার পরিচিত কেউ? রেহানা বেগমের প্রশ্নে নীলিমা কিছুটা ঘাবড়ে গেল। আসলে এতদিন পর ওর আন্টিকে পেয়ে এক্সাইটেড হয়েও ভুলেই গেছিল যে মেহরান ওর পাশে আছে। নীলিমা কিছু বলতে যাবে তখনই মেহরান নীলিমার হাত ধরে রেহানা বেগমের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে উঠল, আমি আপনার মেয়ের একমাত্র স্বামী আফরাজ ইমরান চৌধুরী। মেহরানের মুখে কথাটা শুনে রেহানা বেগম বিদ্যুতের মতো চমকে উঠল। হোয়াট? হাউ ইজ ইট পসিবল? সিঁড়ি বেয়ে নিচে নামছিল মেহরুন চৌধুরী। দরজার দিকে তাকাতেই নীলিমাকে দেখে সেদিকে আসছিলেন। তখনই কর্ণকুয়ারে ভেসে আসলো মেহরানের বলা বাক্যটি, যেটা মেহরুন চৌধুরী বুকে তীরের মতো বিঁধল। ওদের দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরিত নয়নে নীলিমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এসব কি শুনছি নীলিমা? তুমি কি এতদিন পর বাড়িতে এসে তামাশা শুরু করছো? নীলিমা নিচের দিকে তাকিয়েছিল, কারো দিকে দৃষ্টি দেওয়ার সাহস ওর নেই। মেহরান নীলিমার হাত আর একটু জোরে চেপে ধরল। নীলিমা বুঝতে পারল মেহরান ওকে দিয়ে বিষয়টা ক্লিয়ার করাতে চাইছে। চেহারায় একটা জড়তা নিয়ে আমতা আমতা করে বলে উঠল, উনি সত্যি কথা বলেছেন, উনি আমার স্বামী। ভালোবাসার অনুভূতি বোঝার পর থেকেই আমি তাকে ভালোবাসতাম। সেও আমায় খুব ভালোবাসে, কিন্তু কখনো বাসায় বলার সাহস হয়নি, এমনকি আন্টিকেও বলিনি। যদি তুমি আমার লেখাপড়া বন্ধ করে দাও তাই। আর এতদিন উনি বিদেশে ছিল, 1 মাস আগেই দেশে ফিরেছে। দেশে ফিরে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি জানি উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসলে তুমি বারণ করে দিতে, তাই আমরা সিদ্ধান্ত নিই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। তারপর আমরা কোর্ট ম্যারেজ এবং ধর্মীয়ভাবে বিয়ে করে ফেলি। এতদিন ভয়ে বাসায় আসিনি, কিন্তু যখন জানলাম তুমি থানায় আমার মিসিং কমপ্লেন করেছো তখন আর না এসে থাকতে পারলাম না। সামনে আমার ফাইনাল এক্সাম, আমি চাই না একটা মিথ্যে বিষয় নিয়ে কোনো সিন ক্রিয়েট হোক আর আমার স্বামীর কোনো অসম্মান হোক। তাই আজ ওনাকে নিয়ে তোমাদের সাথে দেখা করতে এসেছি। তুমি প্লিজ কেসটা তুলে নাও। কথাগুলো এক নিঃশ্বাসে বলে আবারও নিচের দিকে তাকালো। নীলিমার শরীর অনবরত কাঁপছে।
সেটা আর কেউ খেয়াল না করলেও মেহেরান এবং রেহানা বেগম ঠিকই খেয়াল করলেন। নীলিমার কথাগুলো শুনে প্রথমে রেহানা বেগমের ভাষা যেন হারিয়ে গিয়েছিল, কিন্তু নীলিমার এই অনবরত কাঁপুনির মানে বুঝলেন তিনি। ছোটবেলা থেকেই নীলিমা যখন মিথ্যা কথা বলে তখন নীলিমার হাত পা কাঁপে, কিন্তু তিনি নির্বাক হয়ে বাকি দৃশ্য দেখার জন্য তাকিয়ে রইলেন। মেহেরান চৌধুরী নীলিমার কাছে এসে ওকে থাপ্পড় দিতে নিলে তার হাত ধরে ফেলে মেহেরান। মেহেরান চৌধুরী সেটা দেখে হিংস্র বাঘের মতো গর্জে ওঠে। তোমার সাহস হলো কি করে আমার হাত ধরার? তুমি জানো আমি কে? মেহেরানের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে মেহেরান মুস্কি হেসে বলল, জানি তো, আমার প্রিয় শাশু মম। অনেক আগে থেকেই আপনাকে হবু শাশু মম হিসেবে মেনে এসেছি। এখন আপনি আমার আপন শাশু মম। আপনিও না কি যে প্রশ্ন করে আমাকে লজ্জা দেন শাশু মম। এনিওয়ে, আপনাকে কিন্তু বাংলা সিনেমার রিনা খানের রোল প্লে করতে দিলে খুব ভালো হতো। অবশ্য আপনি তার থেকেও ডেঞ্জারাস। যাক, এইসব আমার জন্য কোনো ব্যাপার না, বরং এগুলো আমি বেশ এনজয় করছি। সামনে আরও করব আপনার মেয়েকে নিয়ে। আর হ্যাঁ, একটু আগে যেই অন্যায়টা করতে যাচ্ছিলেন সেটা আর ভুলেও করবেন না, তাহলে এর ফলাফল খুব খারাপ হবে। ভুলে যাবেন না ও আমার বিয়ে করা স্ত্রী। কথাগুলো বলে মেহেরান ছাড়ি দিয়ে মেহেরুন চৌধুরীর হাত ছেড়ে দিল। মেহেরুন চৌধুরী উহ করে আর্তনাদ করে উঠলেন। তারপর বিস্ফোরিত নয়নে নীলিমার দিকে তাকিয়ে বললেন, আমি বিদেশ থাকার ফায়দা নিয়েছিস তাই না? এই অসভ্য বেয়াদব ছেলেকে বিয়ে করেছিস। তোদের এই বিয়ে আমি মানি না। ওর কত বড় সাহস আমার মুখের ওপর কথা বলে। আজ এই মুহূর্তে ওকে ডিভোর্স দিবি। কথাগুলো বলেই নীলিমার হাত ধরতে নিলে মেহেরান এইবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ টু টাচ মাই ওয়াইফ! আপনার ওই নোংরা হাত দিয়ে আমার স্ত্রীকে ফুলেও টাচ করবেন না। আমি আপনার এখানে ঘর জামাই হতে আসিনি। আমার বউকে চালানোর মতো যথেষ্ট অ্যাবিলিটি আমার আছে। আর হ্যাঁ, টাকার গরম আমাকে দেখাবেন না, তাহলে আপনি হেরে যাবেন। আমার নাম আফরাজ মেহরান চৌধুরী। আপনার এই ঠুনকো টাকা পয়সা আমায় কিছুই করতে পারবে না। আমি জাস্ট নীলিমাকে আপনাদের সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছিলাম। জামাই আদর খেতে আসিনি। আর আপনার মেয়ে সাবালিকা, সে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে। আপনি কেস করুন আর যাই করুন না কেন, আপনার মেয়ে যখন কোর্টে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন আপনার মান মর্যাদা কোথায় যায় দেখব। সো গলা নামিয়ে কথা বলুন, তাহলে যেটুকু সম্মান বাকি আছে সেটাও অবশিষ্ট থাকবে না। কথাগুলো বলে মেহরান নীলিমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। তখনই পেছন থেকে রেহানা বেগম বলে উঠলেন, দাঁড়াও জামাই বাবা, এই বরদুপুরে না খেয়ে কোথায় যাচ্ছ? এই বাড়িতে আজ প্রথম এসেছো। তাছাড়া এই বাড়ির একমাত্র জামাই তুমি। মেয়েটাকে নিয়ে কতদিন পর এসেছো, কোথায় একটু থাকবে? সেখানে না খেয়েই চলে যাচ্ছ। মেহরান মুস্কি হেসে বলল, আপনার মতো ব্যবহারটা যদি আমার শাশু মামের হতো তাহলে ঠিকই থেকে যেতাম। এনিওয়ে, আমি জানি বিয়েটা আপনাদের না জানিয়ে করেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। এছাড়া আমার অন্য কোনো পথ খোলা ছিল না। আর আমার বউকে আমি খুব ভালোবাসি। ওকে হারানোর যন্ত্রণা উপলব্ধি করার ধৈর্য আমার নেই। আজ আমরা আসি, অন্য কোনো দিন কথা হবে। তারপর নীলিমার দিকে তাকিয়ে বলল, চলো ব্লুবার্ড, সামনে তোমার এক্সাম, বাসায় গিয়ে পড়তে বসবে। এখানে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। কথাগুলো বলে নীলিমার হাত ধরে চলে গেল। রেহানা বেগম সেদিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেললেন। তার মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরতে লাগলো, মেয়েটা সত্যি সুখে আছে তো? এদিকে মেহরুন চৌধুরী ওদের চলে যাওয়ার পর হন হন করে উপরে গিয়ে দরজা ঠাস করে লাগিয়ে দিলেন। হিংসা এবং ক্রোধে তার শরীর বিড়ি করে উঠছে। বিছানায় বসে পরিচিত নাম্বারে ফোন করলেন। এদিকে গাড়িতে বসে রাস্তার দিকে একমনে তাকিয়ে মেটে মেটে হাসছে নীলিমা। এমনভাবে হাসছে যেন অনেক দিনের অপূর্ণ চাওয়া পূর্ণতা পেয়েছে। মনে মনে ভাবতে লাগলো, ইস, সাইকোটার গাল ধরে একটা চুমু দিতে মন চাইছে। যেই কাজটা আমি এত বছরেও করতে পারিনি সেটা কত সহজেই লোকটা করে দিল। মাকে কিভাবে জব্দ করলো। ইস, মায়ের চেহারাটা তখন দেখার মতো ছিল। আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি কোনো রাজ্যের রাজকন্যা, আর ওই খারুজ বেটা রাজকন্যার জন্য রাজকুমার যুদ্ধ করছিল ওই বিশ্বাসঘাতক ঘসেটে বেগমের সাথে। উফ, সিনটা একদম দেখার মতো ছিল। যাক, এতদিনে সাইকোটার একটা কাজে খুব খুশি হলাম, মনটা ভরে গেল। কিন্তু রেহানা আন্টির জন্য মনটা একটু খারাপ লাগছে। কতদিন পর দেখা হলো, ভালো করে একটু কথাও বলতে পারলাম না। অবশ্য আমাদের দেখে মা যেই রিয়েক্ট করেছে আর সাইকোটা যেই রাগী, আমি রিয়েক্ট করলেও থাকতো না। যাক, একদিনে ভালোই হয়েছে। আমার অনিচ্ছা থাকার সত্ত্বেও পাগলটার ওসিলায় সব মিটমাট হয়ে গেল।
আমি নিশ্চিত মা কেসটা তুলে ফেলবে, কারণ আমার জন্য তিনি এত অপমানিত কখনোই হবে না। মেহেরান নীলিমার দিকে আর চোখে একবার তাকিয়ে মৃদু হেসে ভাবল, আজ তোমার সামনে তোমার মাকে অপমান করেছি, কিন্তু তাতে তোমার চেহারায় বিন্দুমাত্র কষ্ট দেখতে পাচ্ছি না। ওই মহিলাটা তোমায় কতটা কষ্ট দিয়েছে যে তুমি তার জন্য কোনো মায়া অনুভব করো না। একদিক থেকে আমার জন্য ভালোই হয়েছে। আমি তো এটাই চাইতাম যে আমার ব্লুবার্ড শুধু আমার কথাই ভাববে, আমাকে ভালোবাসবে, আর সেটাই বাস্তবায়িত হয়েছে। এখন শুধু একজনকে তোমার মন থেকে দূরে সরাতে হবে, সে হলো তোমার প্রাণ প্রিয় রেহানা আন্টি। আমার ইনফিনিটি লাভ লাইনে তুমি আর আমি ছাড়া কেউ আসতে পারবে না, কখনো না। কেটে গেল আরও 15 দিন। নীলিমা এই কয়েকদিনে মেহেরানের অনেকটা বিশ্বাস অর্জন করতে পেরেছে, কারণ নীলিমা মেহেরানের সাথে সবসময় হাসি মুখে কথা বলেছে। মেহেরান মাঝে মাঝে দুষ্টি মিষ্টি কথা বললেও নীলিমা তার সাথে তাল মিলিয়েছে। এমনকি এটাও বলেছে এক্সাম শেষ হলে মেহেরান যেন ওকে হানিমুনে নিয়ে যায়, সেখানে ওরা মধুচন্দ্রিমা করবে। মেহেরান তো খুব এক্সাইটেড হয়ে আছে সেই দিনটির অপেক্ষায়। এদিকে নীলিমার পরীক্ষার প্রিপারেশন খুবই ভালো। পড়াশোনা শেষ করে বিকালবেলা বাগানে গিয়ে ফুল গাছগুলোতে পানি দিচ্ছে আর ওদের সাথে কথা বলছে। আচ্ছা, আমি তো আর মাত্র কয়েকটা দিন এখানে থাকবো, তারপর তো একবারে চলে যাব। তোরা আমায় খুব মিস করবি তাই না? জানিস আমিও তোদের খুব মিস করব, কিন্তু আমার তো কিছুই করার নেই। জেনে শুনে এমন একজন কাঠখট্টা সাইকো টাইপ লোকের সাথে সংসার করা অসম্ভব। আমি তো বিয়ের দিনেই বুঝে গেছিলাম এই লোকটার মাথায় সমস্যা আছে। একসাথে কতগুলো মানুষকে মারতে চেয়েছিল। ভাগ্যিস বিয়ে করতে রাজি হয়েছিলাম, নইলে কতগুলো মানুষের প্রাণ যেত। আর সবচেয়ে বেশি শিওর হয়েছিলাম সেদিন, যেদিন আমার বন্ধু রাতুলকে কি নির্মমভাবে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছে। তবুও লোকটার মধ্যে কোনো অপরাধ বোধ ছিল না। সে আমাকে জ্যান্ত মমি বানানোর প্ল্যান করছিল। মাঝে মাঝে মনে হয় ওটা আমাকে ভয় দেখানোর জন্য করেছিল, কিন্তু সত্যি যদি মমি বানিয়ে ফেলতো তাহলে আজ আর আমি তোদের মাঝে বেঁচে থাকতাম না। তবে লোকটা যদি আমার সাথে স্বাভাবিক আচরণ করতো তাহলে ঠিকই আমি তাকে ভালোবাসতাম, কারণ সে দেখতে একদম আমার মনের মতো সুদর্শন। সব মেয়েই তাকে পছন্দ করতে বাধ্য, কিন্তু আফসোস সে একজন সাইকো। তার সাথে সারা জীবন কাটিয়ে আমিও সাইকো হতে চাই না। তাই তোদের ছেড়ে চলে যাব। আমার ওপর রাগ করিস না। জানি তোরা কথা বলতে পারিস না, কিন্তু আমার যে তোদের ছাড়া আর কথা বলার মানুষ নেই। কে বলেছে তোমার সাথে কথা বলার মানুষ নেই? হঠাৎ করে কর্ণকুহারের চিরচেনা কণ্ঠ ভেসে আসতেই মনের মধ্যে একরাশ ভয় নিয়ে পেছনে তাকালো নীলিমা। দেখল পকেটে 2 হাত গুজে হাসি মুখে দাঁড়িয়ে আছে মেহেরান।